কল্পনা করুন, রাত 12টা বা 1টা বেজে ঘড়ির কাঁটা পার হয়ে গেছে, অথচ বাইরের আকাশ দুপুরের মতো ঝলমলে পরিষ্কার। চারিদিকে কোনো কোলাহল নেই, রাজপথে নেই হর্ন বা জ্যামের কোনো শব্দ। আমরা বাংলাদেশিরা যেখানে তীব্র গরম, জ্যাম আর কোলাহলের মধ্যে অভ্যস্ত, সেখানে পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যেখানে ঘড়িতে রাত হলেও সূর্য ডুবতে ভুলে যায়। হ্যাঁ, আমরা কথা বলছি বরফ আর রূপকথার দেশ নরওয়েকে নিয়ে। বিশ্বের এমন সব রোমাঞ্চকর সীমান্ত, ভৌগোলিক বিচিত্র আর অজানা ইতিহাসকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ডকুমেন্টারি বর্ডার। তাহলে চলুন ফুটবল বা ক্রিকেটের চেনা আবেগের বাইরে গিয়ে আজ পাড়ি জমানো যাক পৃথিবীর অন্যতম সুখী ও ধনী দেশ নরওয়ে। একজন সাধারণ বাংলাদেশি যদি আজ এই দেশে পা রাখেন, তবে তার অভিজ্ঞতা কেমন হবে? যেখানে আমাদের দেশের মানুষ রাত জেগে আড্ডা দিতে পছন্দ করে, সেখানে মাসের পর মাস সূর্য না ডোবা কিংবা টানা কয়েক মাস সূর্যের মুখী দেখতে না পাওয়া এক অদ্ভুত দেশে জীবন কেমন হতে পারে। আজ আমরা জানব এমন এক সমাজ সম্পর্কে যা দূর থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়েও অনেক বেশি রহস্যময় এবং অবিশ্বাস্য। নরওয়ের ভূগোলকে বুঝতে হলে প্রথমের মানচিত্রের দিকে তাকাতে হবে। ইউরোপের একেবারে উত্তর পশ্চিম কোণে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের একটি সরু এবং লম্বা ফেতার মতো অংশ জুড়ে এর অবস্থান। এর একদিকে সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার স্থল সীমান্ত, আর অন্যদিকে উত্তর উপসাগর ও আটলান্টিক মহাসাগরের সুবিশাল জলরাশি। প্রায় 1,00,000 মাইলেরও বেশি দীর্ঘ এর আঁকা বাঁকা উপকূল রেখা, যা দ্বীপ এবং উপদ্বীপ আর গভীর খাড়িতে ভরপুর। আপনি যদি একজন পর্যটক হিসাবে নরওয়ে ভ্রমণ করতে চান, তবে এর ভূগোল আপনাকে এক এক অঞ্চলে এক এক রকম রোমাঞ্চকর উপহার দেবে। নরওয়ের ভৌগোলিক বৈশিষ্ট্যের সবচেয়ে বড় বিষয় হলো এর অ্যাফিয়র্ড। কোটি কোটি বছর আগে বরফ যুগে বিশাল সব হিমাবাহ এবং গ্লেসিয়ার যখন ধীরে ধীরে গলে সমুদ্রের দিকে সরে যাচ্ছিল, তখন পাহাড়ের বুক চিরে গভীর ও সরু উপত্যকার সৃষ্টি হয়। পরবর্তীতে সমুদ্রের পানি এই উপত্যকাগুলোতে ঢুকে যে চোখ জড়ানো খাড়ের জন্ম দিয়েছে, তাকেই অ্যাফিয়র্ড বলা হয়। নরওয়ের গেইরাঞ্জার অ্যাফিয়র্ড বা নেরয় ফিয়র্ড এতটাই সুন্দর যে এদের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ করা হয়েছে। এখানে 1000 ফুট উঁচু খাড়া পাহাড়ের মাঝখান দিয়ে যখন ক্রুজ শিপ বা জাহাজ চলে, আর পাহাড়ের উপর থেকে শত শত জলপ্রপাত সরাসরি সমুদ্রের পানিতে আশ্রয় পড়ে, সেই দৃশ্য দেখলে মনে হয় আপনি কোনো স্বপ্নের দুনিয়ায় আছেন। একটু উত্তরের দিকে এগোলে আপনি দেখতে পাবেন বিখ্যাত লোফোটেন দ্বীপপুঞ্জ। এর সমুদ্রের বুক থেকে খাড়াভাবে জেগে ওঠা করাত আকৃতির পাহাড়, তার পদদেশে গড়ে ওঠা ছোট ছোট লাল রঙের কাঠের মাছ ধরার গ্রাম, এটি পুরো বিশ্বের ফটোগ্রাফারদের জন্য স্বর্গরাজ্য। নরওয়ের এই ভূগোলের কারণেই এখানে ঘটে দুটি অলৌকিক প্রাকৃতিক ঘটনা। মে থেকে জুলাই পর্যন্ত উত্তর নরওয়েতে সূর্য দিগন্তের নিচে সম্পূর্ণ অস্ত যায় না, যাকে বলা হয় নিশীথ সূর্য বা মিডনাইট সান। আবার শীতকালে, বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই অঞ্চলে সূর্য 1 সেকেন্ডের জন্য আকাশের বুকে উদিত হয় না। 24 ঘন্টায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ঢাকা থাকে, যাকে বলা হয় পোলার নাইট বা মেরুরাত্রি। আর এই শীতের নিকষ কালো আকাশেই দেখা মেলে প্রকৃতির সবচেয়ে বড় জাদু, নর্দার্ন লাইটস বা আরোলা বোরিয়ালিস। মহাজাগতিক কণার সাথে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষে আকাশের বুকে সবুজ, বেগুনি আর গোলাপি আলোর এই অলৌকিক নৃত্যের দৃশ্য দেখতে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে পর্যটকেরা নরওয়ের উত্তরাঞ্চলীয় শহর ট্রমসোতে ছুটে আসেন।
আজকের নরওয়ে পৃথিবীর অন্যতম শান্ত ও অহিংস দেশ হলেও এদের হাজার হাজার বছর আগের ইতিহাস ছিল রক্তে ভেজা এবং ভয়ঙ্কর। 8ম থেকে 11শো শতাব্দী পর্যন্ত এই স্কন্ডনেভিয়ান অঞ্চলের মানুষরা পুরো বিশ্বে পরিচিত ছিল ভাইকিংস নামে। তারা ছিল সমুদ্রের অকুতভয় যোদ্ধা এবং ত্রাস। তাদের তৈরি বিশেষ প্রযুক্তিকর হালকা ও দ্রুতগামী কাঠের যুদ্ধজাহাজ বা লংশিপ নিয়ে তারা পুরো ইউরোপ, ব্রিটেন, এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত লুটপাট, বাণিজ্য এবং জলদস্যুতা চালিয়েছিল। এই ভাইকিংরাই প্রথম ইউরোপীয় যারা কলম্বাসেরও প্রায় 500 বছর আগে আমেরিকার মাটিতে পা রেখেছিল। তবে 11শো শতাব্দীর দিকে নরওয়েতে খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটলে ভাইকিং যুগের অবসান ঘটে এবং একটি ঐক্যবদ্ধ রাজ্য গড়ে ওঠে। কিন্তু নরওয়ের এই স্বাধীনতা বেশি দিন টেকেনি। চতুর্দশ শতাব্দীতে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারীতে নরওয়ের প্রায় অর্ধেক জনসংখ্যা বিলুপ্ত হয়ে যায়, যার ফলে দেশটি চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে। 1397 সালে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন মিলে একটি জোট গঠন করে, যা কালমার ইউনিয়ন নামে পরিচিত। কিন্তু পরবর্তীতে এই জোটের নিয়ন্ত্রণ চলে যায় ডেনমার্কের হাতে। প্রায় 400 বছর নরওয়ে ডেনমার্কের শাসনে অবরুদ্ধ ছিল। এরপর 1814 সালে ডেনমার্কের কাছ থেকে মুক্ত হলেও নরওয়েকে জোরপূর্বক সুইডেনের সাথে যুক্ত করে দেওয়া হয়। অবশেষে দীর্ঘ সংগ্রাম, কূটনৈতিক এবং তীব্র জাতীয়বাদের উপর ভর করে 1905 সালের 7ই জুন নরওয়ে সম্পূর্ণ রক্তপাতহীনভাবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পরেও নরওয়ে ছিল মূলত মাছ ধরা এবং কৃষি নির্ভর একটি দরিদ্র দেশ। কিন্তু তাদের ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যায় 1969 সালের বড়দিনের ঠিক আগের দিন। উত্তর সাগরে আবিষ্কৃত হয় ইতিহাসের অন্যতম বৃহত্তম খনিজ তেলের খনি। এই তেল আবিষ্কারের পর নরওয়ের অর্থনীতির রকেটের গতিতে বাড়তে থাকে। তবে তারা অনন্য তেল সমৃদ্ধ দেশের মতো এই অর্থ অপচয় করেনি। তারা তৈরি করেছে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল, যা আজকের দিনে পৃথিবীর বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল বা সোভারেন ফান্ড। এই তেলের লাভাংশ দিয়েই আজ নরওয়ের প্রতিটি নাগরিকের চিকিৎসা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। একটি বড় তথ্য আমাদের জানা জরুরি। একটা সময় ছিল যখন নরওয়েতে বাংলাদেশি বা যে কোনো বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষা সুযোগ ছিল। কিন্তু 2023 সালের পর থেকে নরওয়ে সরকার এই নিয়ম বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন ইউরোপের বাইরের দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট টিউশন ফি নির্ধারণ করা হয়েছে। এই টিউশন ফির পরিমাণ কোর্স ভেদে বছরে প্রায় 8 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি প্রতি বছর থাকার খরচ বা লিভিং কস্ট হিসাবে ব্লক অ্যাকাউন্টে আরও একটা বড় অঙ্কের টাকা সেখানে রাখতে হয়। তবে আপনি যদি অত্যন্ত মেধাবী হন তাহলে এখনও বিভিন্ন পিএইচডি পজিশন বা বিশেষায়িত স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এবং উল্টো প্রতি মাসে বেতন বা স্টাইপেন্ড পেয়ে পড়ার সুযোগ পেতে পারেন। নরওয়েতে স্টুডেন্ট ভিসার সাফল্যের হার ভালো, তবে আপনাকে অবশ্যই IELTS এ ভালো স্কোর এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডে শক্তিশালী দেখাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করার আইনি অনুমতি পান। বাংলাদেশ থেকে সরাসরি নরওয়ের কাজের ভিসা পাওয়া বেশ কঠিন, তবে অসম্ভব নয়। নরওয়েতে মূলত দুইভাবে কাজের ভিসা পাওয়া যায়। একটি হলো স্কিল্ড ওয়ার্কার ভিসা, অন্যদিকে সিজনাল ওয়ার্কার ভিসা। আপনি যদি আইটি, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নবায়নযোগ্য শক্তি বা বিশেষায়িত চিকিৎসা খাতে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদার হন এবং নরওয়ের কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ বা জব অফার লেটার ম্যানেজ করতে পারেন, তবে খুব সহজেই স্কিল্ড ওয়ার্কার ভিসা পেয়ে যেতে পারেন। তবে সাধারণ চাকরি বা পার্ট টাইম কাজের ক্ষেত্রে একটি বিশাল দেওয়াল রয়েছে, তা হলো নরওয়েজিয়ান ভাষা। আপনি আইটি সেক্টরে বড় পদে থাকলে ইংরেজি দিয়ে কাজ চালাতে পারবেন, কিন্তু সাধারণ স্তরের চাকরি যেমন রেস্তোরাঁ, শপিং মল বা ড্রাইভিং এর মতো কাজের জন্য স্থানীয় ভাষা না জানলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। ভাষা না জেনে এখানে গিয়ে কাজের খোঁজে নামলে চরম হতাশার মুখোমুখি হতে হবে।
আর একটা বিষয় মনে রাখতে হবে, নরওয়েতে লিভিং কস্ট এবং ট্যাক্সের পরিমাণ অত্যন্ত বেশি। আপনার আয়ের প্রায় 30 থেকে 40% পর্যন্ত ট্যাক্স কেটে নেওয়া হবে। তবে এর বিনিময়ে আপনিও আপনার পরিবার পাবেন বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা, সন্তানদের বিনামূল্যে পড়াশোনা এবং শতভাগ সামাজিক নিরাপত্তা। নরওয়েজিয়ানদের খাদ্যাভ্যাস গড়ে উঠেছে তাদের ভূগোলকে কেন্দ্র করে। যেহেতু তাদের বিশাল উপকূল রয়েছে, তাই তাদের প্রধান খাবার হলো সামুদ্রিক মাছ, বিশেষ করে টাটকা স্যামন, কড এবং হেরিং মাছ। রাকফিশ নামের এক ধরনের গাজানো বা ফার্মেটেড মাছ তাদের ঐতিহ্যবাহী খাবার, যার গন্ধ বেশ তীব্র। এছাড়া শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা প্রচুর মাংস, আলু এবং মাখন জাতীয় চর্বিযুক্ত খাবার খেয়ে থাকে। তারা অত্যন্ত স্বাস্থ্য সচেতন এবং প্রক্রিয়াজাত বা অতিরিক্ত মশলাজাত খাবার এড়িয়ে চলেন। এখানকার মানুষের স্বভাব আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। নরওয়ের মানুষেরা স্বভাবগতভাবে অত্যন্ত অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট। তারা সহজে কারো সাথে ঘেঁচে আলাপ করে না বা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলায় না। বাসে বা ট্রেনে যাতায়াতের সময় কেউ কারোর সাথে কথা বলে না, সবাই যার যার মতো চুপচাপ থাকে। আমাদের দেশের মতো হুট করে প্রতিবেশীর বাসায় চলে যাওয়া বা রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সংস্কৃতি সেখানে নেই। একে অনেকে কোল্ড বা রুক্ষ আচরণ বলে মনে করতে পারেন, কিন্তু আসলে এটি তাদের সংস্কৃতির একটি অংশ, যা অন্যের পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করা শেখায়। একবার কারো সাথে বন্ধুত্ব হয়ে গেলে তারা অত্যন্ত বিশ্বস্ত বন্ধু হিসাবে প্রমাণিত হয়। নরওয়ের পুরো জীবনযাত্রা পরিচালিত হয় একটি সুন্দর দর্শনের মাধ্যমে, যার নাম ফ্রি লুপস লিভ। এর আক্ষরিক অর্থ হলো মুক্ত বাতাসের জীবন। নরওয়েজিয়ানরা প্রকৃতিকে অসম্ভব ভালোবাসে। আবহাওয়া যতই খারাপ হোক, তীব্র ঠান্ডা বা তুষারপাত হোক, তারা ঘরে বসে থাকে না। তারা বিশেষ উইন্টার ক্লোথিং বা পোশাক পরে প্রতিদিন বাইরে বের হবেই। পাহাড়ে চড়বে, স্কাইং করবে এবং হাইকিং করবে। তাদের একটি বিখ্যাত প্রবাদ আছে, খারাপ আবহাওয়া বলে কিছু নেই, পোশাকটাই আসল। এই প্রকৃতির কোলে সময় কাটানোর মানসিকতায় হয়তো তাদের বছরের পর বছর পৃথিবীর অন্যতম সুখী জাতি হিসাবে টিকিয়ে রেখেছে। তাহলে বোঝা গেল, নরওয়ে শুধু একটি ভৌগোলিক মানচিত্র বা বরফে ঢাকা কোনো সুন্দর দেশ নয়। এটি এমন এক অনন্য ভূখণ্ড যা প্রকৃতির চরম প্রতিকূলতা, ভৌগোলিক অবস্থান আর ভাইকিংদের রুক্ষ ইতিহাসকে জয় করে আজ নিজেদের পৃথিবীর অন্যতম শান্ত, সমৃদ্ধ এবং মানবিক সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। একদিকে যেমন মাঝরাতের সূর্যের মায়াবী আলো, অন্যদিকে তেমনি শীতে তীব্র অন্ধকার, নিঃসঙ্গতা আর কঠোর বাস্তবতা। পরেরবার যখন আপনি মানচিত্রে স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিকে দেখবেন, তখন মনে রাখবেন এই শান্ত ও সুন্দর জীবনের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ভাইকিংদের লড়াই, তেলের সঠিক ব্যবহারে গড়ে ওঠা এক দূরদর্শী অর্থনীতি এবং প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকার এক অদ্ভুত জীবনবোধ। আর এ কারণেই হয়তো পৃথিবীর সব কোলাহল থেকে দূরে এই নিশীথ সূর্যের দেশ নরওয়ে আজও আমাদের মতো সাধারণ মানুষদের নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়।